হে গাইস, গুড মর্নিং। দিস ইজ মি উমেশ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে আমি তোমাদের সাথে আজকে রান্না শেয়ার করব। আজকে আমি কি রান্না করব, কিভাবে রান্না করব, সেই সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি আজকে হচ্ছে রোস্ট আর পোলাও রান্না করব, কারণ হচ্ছে আজকে বাসায় মেহমান আসবে, তো তাদের জন্য হচ্ছে রোস্ট আর পোলাও রান্না করব। তো আমার হাতে হচ্ছে সময় খুবই কম, ঝটপট করে হচ্ছে রান্নাটা শেষ করতে হবে, কারণ আমি কিছুক্ষণ আগেই জানলাম যে আজকে আমাদের বাসায় গেস্ট আসবে। তো এই কারণে হচ্ছে তাড়াহুড়ো করে রান্না করতে হবে, কারণ হাতে সময় খুবই অল্প আছে। তো রোস্ট রান্না করার জন্য আমি হচ্ছে এখানে একটা ব্রয়লার মুরগি নিয়েছি, আর এই মুরগিটা প্রায় 3 থেকে 3.5 কেজির মতো হবে। তো এই কারণে হচ্ছে আমি চিন্তা করলাম যে মুরগির মাংসগুলো আমি ছোট ছোট পিস করে তারপরে হচ্ছে রোস্ট রান্না করব, কারণ যেহেতু ব্রয়লার মুরগি আরও মুরগিটা অনেক বেশি বড়। তো এটা যদি আমি বড় বড় পিস করে রান্না করি, মানে রোস্ট করি, তাহলে দেখা যাবে যে রোস্ট খেতে অত একটা ভালো লাগবে না, কারণ হচ্ছে এর মধ্যে মশলা বেশি একটা ঢুকবে না, আর তখন খেতে খুবই বাজে লাগবে। তো চিন্তা করলাম যে এই বড় মুরগিগুলোকে হচ্ছে আমি ছোট ছোট পিস করে এরপরে যদি রান্না করি, মানে রোস্ট করি, তাহলে হচ্ছে সেই রোস্টটা খেতে অনেক বেশি মজা লাগবে। তো এই কারণে হচ্ছে আমি মুরগিগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। তারপরও দেখো মুরগির পিসগুলো কিন্তু বেশ অনেকটাই বড়। তো আমি হচ্ছে মুরগিটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে হচ্ছে কাঁটা চামচ দিয়ে কেচে নেব, কারণ হচ্ছে একটু কেচে না নিলে এর মধ্যে মশলা ঢুকবে না। তো এই কারণে হচ্ছে আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কেচে নিয়েছি। তো কেচে নেওয়ার পরে আমি মাংসগুলোকে আবার একটু পানি দিয়ে, মানে একবার পানি দিয়ে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে আমি মাংসগুলোকে হচ্ছে একটা ঝাঁপিতে রেখে দিয়েছি, যেন মাংসের গায়ে যত পানি আছে সেই পানিগুলো হচ্ছে খুব ভালোভাবে ঝরে যায় আর মাংসটা একটু শুকনো শুকনো হয়। তো দেখতেই পাচ্ছ মাংসের গায়ে কিন্তু এখন তেমন একটা পানি নেই, পানিটা ঝরে গেছে। তো এখন হচ্ছে আমি মাংসটা ভাজার জন্য মাংসের আগে একটু মশলা মেখে নেব। তো এই কারণে হচ্ছে আমি মাংসের মধ্যে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, তো এরপরে হচ্ছে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে রসুন বাটা আর সামান্য পরিমাণে আদা বাটা। তো এখন হচ্ছে এই সব কিছু মাংসর গায়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, মানে পুরো মশলাটা যেন সবগুলো মাংসর গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তো এরপরে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সয়াবিন তেল। তো আবারও এই সব কিছু হচ্ছে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিব, মানে মশলাটা যেন সবগুলো মাংসের গায়ে খুব ভালোভাবে লাগে। আর তোমরা চাইলে কিন্তু এই সময় হচ্ছে টক দইও দিয়ে দিতে পারো অল্প পরিমাণে। তো আমি হচ্ছে আজকে রোস্টে কোনো টক দই দিব না, এর জন্য আমি এখানেও দিলাম না। তো আমার মাংসটা হচ্ছে খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে, এখন হচ্ছে এগুলোকে ভাজার পালা। তো মাংস ভাজার জন্য আমি একটা কড়াইতে হচ্ছে প্রায় 1 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে একটু গরম করে নিব। তো তেলটা গরম হয়ে এসেছে, আর মাংসগুলো যেন লেগে না যায় এই কারণে হচ্ছে আমি একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিয়েছি। তো আমি চিন্তা করলাম যেহেতু হাতে সময় কম, তো সবগুলো মাংস হচ্ছে একসাথে কড়াইতে দিয়ে তারপরে হচ্ছে ভেজে নেব। কিন্তু এইখানে একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে মানে সবগুলো মাংস একসাথে দেওয়ার কারণে হচ্ছে যখন আমি মাংসগুলোকে উল্টে দিতে গিয়েছি তখন দেখি যে মানে মাংসগুলো হচ্ছে উল্টে দিতে খুব কষ্ট হচ্ছে, কারণ যেহেতু আমি একসাথে সবগুলো মাংস দিয়ে দিয়েছি, তো মাংসগুলোকে হচ্ছে উল্টাতে অনেক বেশি কষ্ট হচ্ছে। ওই যে কথায় বলে না যে তাড়াহুড়ো করতে গেলে আসলে কোনো কাজই ঠিকভাবে হয় না।
তো আজকে আমার অবস্থা হয়েছে সেরকম। তো যাই হোক, অনেক কষ্টে হচ্ছে মাংসগুলোকে উল্টে দিলাম। তো এভাবেই হচ্ছে আমি উল্টে পাল্টে সবগুলো মাংসকে হচ্ছে লাল করে ভেজে নিব। তো যাই হোক, মাংসগুলোকে ভাজা শেষ, কিন্তু এই যে দেখো আমি মাংসগুলোকে ভাজতে গিয়ে হচ্ছে কড়াইয়ের 12টা বাজিয়ে দিয়েছি। মানে মাংসগুলোকে ভাজতে, মানে সবগুলো মাংস একসাথে ভাজতে গিয়ে আমার কড়াইয়ের অবস্থা এরকম হয়েছে। মানে মাংসের গায়ে যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে পুড়ে গেছে। তো যাই হোক, কি আর করার, ভেবেছিলাম যে তেলগুলোকে ফেলে দিয়ে অন্য একটা কড়াইতে হচ্ছে রান্না করব, কারণ যেহেতু মেহমান খাবে। তো এই তেলে রান্না করলে রোস্টটা কেমন না কেমন হয়, এই কারণে ভাবছি যে তেলগুলো ফেলে দিব। তো হঠাৎ করেই শুনি যে যাদের আসার কথা ছিল বাসায় তারা আসবে না। তো পরে চিন্তা করলাম যেহেতু তারা আসবে না আর এই রোস্ট হচ্ছে আমরা বাসায় যারা আছি তারাই খাবো, তো শুধু শুধু এতগুলো তেল ফেলে দিব, তার থেকে হচ্ছে দেখি এই তেল দিয়ে রান্না করলে আসলে রোস্টটা কেমন হয়। যেহেতু আমরা বাসার মানুষই খাবো, তো মনে হয় না সমস্যা হবে। তো বেশি চিন্তা ভাবনা না করে হচ্ছে আমি তেলের মধ্যেই হচ্ছে রান্নাটা চড়িয়ে দিলাম। তো রোস্ট রান্না করার জন্য আমি হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়েছি আর হচ্ছে জিরা বাটা দিয়েছি। এখন সব কিছু হচ্ছে তেলের সাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। তো যখনই হচ্ছে বাটা মশলাগুলো একটু কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। তো মরিচের গুঁড়া দিয়ে আমি আবারও হচ্ছে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর এখানে হচ্ছে আমি দারচিনি, এলাচ আর লবঙ্গ এগুলো হচ্ছে দিয়ে দিয়েছি। আর মশলার মধ্যে হচ্ছে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে হচ্ছে ভাজা মাংসগুলোকে দিয়ে দিব। তো তোমরা হয়তো খেয়াল করেছো যে মশলা কষানোর সাথে সাথে কিন্তু আমার যে মশলাটা হচ্ছে পুড়ে গিয়েছিল বা লেগে গিয়েছিল, সেই মশলাটাও কিন্তু আস্তে আস্তে উঠে আসতেছে। তো এর মধ্যে যখন আমি হচ্ছে দুধ দিব তখন কিন্তু আস্তে আস্তে পুরো পোড়া মশলাটাই কিন্তু উঠে যাবে। তো যাই হোক, এরপরে আমি হচ্ছে মাংসের মধ্যে একটু সস দিয়ে দিলাম। তো এই সব কিছু আবারও খুব ভালোভাবে হচ্ছে কষিয়ে নিতে হবে। তো আজকের রোস্টে হচ্ছে আমি কোনো পানি ব্যবহার করব না, পুরাটাই হচ্ছে আমি দুধ দিয়ে রান্না করব, কারণ হচ্ছে যেহেতু আগেই মশলাটা একটু পুড়ে গিয়েছিল, তো এই কারণে আমি হচ্ছে পুরো রান্নাটা দুধ দিয়ে রান্না করার ট্রাই করব, দেখি আসলে কেমন হয়। তো যাই হোক, 2-3টা তেজপাতা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আবারও ভালোভাবে সব কিছু কষিয়ে নিলাম। তো আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি হচ্ছে এর মধ্যে দুধ দিয়ে পুরো মাংসটা রান্না করে নেব। তো একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আমি রোস্টের মধ্যে হচ্ছে পরিমাণ মতো চিনি আর হচ্ছে কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিওটা করা হয়নি। তো আমার রোস্টটা কিন্তু প্রায় হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরেই হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। কিন্তু নামানোর আগে হচ্ছে আমি একটা লেবুর প্রায় অর্ধেকটা হচ্ছে রস করে তারপরে হচ্ছে আমি রোস্টের মধ্যে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, আমার রোস্টটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তার আগে হচ্ছে আমি এর মধ্যে 1 টেবিল চামচের কিছুটা বেশি ঘি দিয়ে দিলাম।
ঘিটা যেহেতু ফ্রিজে ছিল তাই একটু জমাট বেঁধে আছে। তো ঘিটা যখন গলে যাবে তখন হচ্ছে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে আমি রোস্টটাকে নামিয়ে নেব। রোস্টটা হয়ে গেছে আর ঘিটাও গলে গেছে, আমি হচ্ছে এখন রোস্টটাকে নামিয়ে নেব। তো এই পাতিলে হচ্ছে আমি পোলাও রান্না করব। তো তার জন্য হচ্ছে আগে 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এরপরে হচ্ছে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তো ঘি আর সয়াবিন তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন হচ্ছে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবে তখন হচ্ছে আমি এর মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিব। তো পোলাও চালটা আমি আগে থেকেই ধুয়ে তারপরে পানি ঝরিয়ে তারপরে হচ্ছে রেখে দিয়েছিলাম। তো আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এর মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিব। তো পোলাও চালটা দেয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টেবিল চামচের মতো হচ্ছে আদা বাটা। এরপরে চালের সাথে বাটা মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপরে কয়েকটা মরিচ আমি একটু মাঝখান থেকে ভেঙে তারপরে হচ্ছে চালের মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন চালটাকে হচ্ছে খুব ভালোভাবে ভেজে নিব। এরপরে হচ্ছে আমি চালের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর হচ্ছে লবণ এই সব কিছু দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে হচ্ছে একদম ভাজা ভাজা করে নেব। যখন চালটা একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে, মানে চালের থেকে একটা শব্দ আসবে আর খুব সুন্দর একটা স্মেল আসবে, তখন হচ্ছে আমি এর মধ্যে দুধ আর পানি দিয়ে দিব। তো আমি দুধ আর পানি আগেই গরম করে তারপরে হচ্ছে রেখে দিয়েছিলাম, তো সেটাই এখন চালের মধ্যে আমি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে আমি পুরোপুরি পোলাওটাকে রান্না করে নেব। তো এই যে দেখো পোলাওটা আমার রান্না হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি পোলাওটাকে নামিয়ে নেব। সো এই ছিল আজকে ভিডিও। তো আশা করি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে, কমেন্ট করবে। তো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।